নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা গৃহশিক্ষক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি সিউড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ঢুকল ওষুধের দোকানে দুবরাজপুরে। রাজনগরে দুঃসাহসিক চুরির কিনারা পুলিশ। একদিনের শান্তিনিকেতন সফরে এলেন রাজ্যের রাজ্যপাল। মোদক সমাজের পরিচালনায় গণেশ জর্নি পূজা তাঁতিপাড়ায়। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নিয়মকে অগ্রাহ্য করে প্রতিনিয়ত গৃহশিক্ষকের ভূমিকা পালন করছেন। একাধিকবার এই বিষয়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি সহ বিক্ষোভ দেখিয়েও কোনো কাজ হয়নি। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার 14 ডিসেম্বর বীরভূম জেলা গৃহশিক্ষকের সংগঠন শিক্ষক কল্যাণ সমিতির তরফ থেকে নতুন করে বিক্ষোভের সামিল হলেন। তারা সিউড়ি স্কুল বোর্ড থেকে মিছিল করে এলাকায় বিক্ষোভ দেখানোর পর পদযাত্রার মধ্য দিয়ে বীরভূম জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শককরণের অফিসে যান এবং সেখানে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্মারকলিপি জমা দেন। আগামী দিনেও যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। এদিন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অনেকেন্দু চক্রবর্তী জানান, দেখুন, আমাদের দাবিটা হচ্ছে সরকারি আইন 2009 এবং 2018 কলকাতা গেজেট অনুসারে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নয়, সমস্ত রকমের স্কুলের বাইরে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবে না, এটা হচ্ছে আইন। এবং সেই মর্মে 1 মে তারিখে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে কোনোভাবেই টিউশন করতে পারবে না। তারপর আমরা সংসদে সভাপতি রামানুজবাবুর সঙ্গে মাসখানেক আগে দেখা করি, ডেপুটেশন দিই। উনি কড়াভাবে চিঠি পাঠান এই জেলা শিক্ষা দপ্তরগুলোতে এবং তাদেরকে নির্দেশ দেয় যে অভিযুক্ত শিক্ষকদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। 15 দিন টাইম দিয়েছিল, সেখানে আজকে 2 মাস অতিক্রান্ত হলো, কিন্তু এখনও পর্যন্ত ডিআইয়ের আমরা এই ব্যাপারে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ দেখলাম না। আমরা বলছি যে দেশ বা রাজ্য আইনের পথে চলবে না বেআইনিটাই আইন হবে, এটাই আমাদের প্রশ্ন ডিআইয়ের কাছে। আজকে ডিআইকে আমাদের 72 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি করে অভিযুক্ত টিচারদের যারা আইন ভেঙে হাইকোর্টের রায়কে অমান্য করে এই টিউশন চালাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। আজকে ডেপুটেশন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে। আমাদের দাবি হচ্ছে 9 দফা দাবি। প্রথম দাবি আমাদের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের 16 নম্বর ওয়ার্ডে দরবেশ মোড়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর আজ বৃহস্পতিবার 14 ডিসেম্বর ভোর 3টে নাগাদ 18 চাকার ডাম্পার ঢুকল ওষুধের দোকানে। ভোর নাগাদ দুর্ঘটনা হওয়ার জন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্পপ্রেমী অমিত শর্মার ওষুধের দোকানে। 18 চাকার ডাম্পারটি পাথর বোঝাই করে দুবরাজপুরের দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় প্রথমে দুটি 11,000 ভোল্টের খুঁটিতে ধাক্কা মারে এবং একটি আম গাছে ধাক্কা মারার পর ওষুধের দোকানে ঢুকে যায়। দরবেশ এলাকায় এই মুহূর্তে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধের দোকানের সামনের দিকের অংশটি। জোর গতিতে গাড়ি চলাচলের জন্য এই দুর্ঘটনা বলে অনুমান। এমনিতেই দুবরাজপুর শহরের ভেতর দিকে ডাম্পারগুলি যায় জোর গতিতে। আতঙ্কে থাকেন শহরবাসী। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। ওষুধের দোকানের মালিক অমিত শর্মা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। ঘটনাস্থলে আসেন দুবরাজপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি। তিনিও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। এদিন তিনি আরও জানান, আমি সকালে শোনার সাথে সাথে আমি চলে এসেছি যে অমিত শর্মা এমন একটা ছেলে, শুধুমাত্র আমাদের এই দরবেশ পাড়া নয়, দুবরাজপুর নয়, বীরভূম জেলা নয়, বীরভূম জেলা ছাড়িয়েও যে যখন যে সাপের কোনো প্রবলেম হয় নিজের জীবন বিপন্ন করে বহু সাপকে ধরেছে, যে রেকর্ড সাপ 12 ফুট 15 ফুট পর্যন্ত সাপকে ধরে কিন্তু একটা আলোড়ন তৈরি করেছে। সেই অমিত শর্মা কখনো কোনো সরকারি সহযোগিতা পায়নি, নিজের প্রচেষ্টায়
শুধুমাত্র একটি নেশা হিসাবে এটাকে নিয়ে সর্পপ্রেমী অমিত একটা হাজার হাজার মানুষ তার সঙ্গে আছে, তার ভালোবাসার জায়গায় আছে। যে যখন শুনছে যে অমিত নিজের রুজি রুটির তাগিদায় সে অনেক কষ্ট করে ধার দেনা করে একটি দোকানকে খুলেছিল 2-3 মাস আগে। সেখানে আমরা সেই ওপেনিং অনুষ্ঠানে এসেছিলাম এবং আমরা সকলে মিলে শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম যে ঠিক আছে, মানুষের পাশে যখন সেটা আছে তাহলে সে দোকানটা খুব ভালো চলবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকালে কীভাবে যে একটা গাড়ি ঢুকে গেল, যে গাড়িটা ছিল শিউরি থেকে রানীগঞ্জ মুখে ছিল এবং অত্যন্ত ভোর সময়ে নিয়ে প্রচুর অনেক টাকার ক্ষতি হয়েছে। প্রায় $1,02,000 টাকার ওর কথা মতো প্রায় $1,02,000 মতন ক্ষতি হয়েছে। আমরা চাইব যে যে ক্ষতি আছে সে ক্ষতিটা যেন সত্তর পূরণ হয়, যেন অমিত আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং তাছাড়াও একদম রাস্তায় চলে আসবে ছেলেটা, তার রুজি রুটি তাগিদায় সে অনেক কষ্ট করে দোকানটা করেছিল। যদি এই দোকানটা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং যে মালিক আছে গাড়ির মালিক এবং সকলের সহযোগিতায় যেন আবার যার ক্ষতিপূরণ হয়েছে অতি সত্বর যেন তার ক্ষতিপূরণ পায় এবং দোকানটা আবার সে পুনরায় তাড়াতাড়ি দাঁড় করাতে পারে, এইটাই আমরা আশা রাখছি। পাশাপাশি ওষুধের দোকানের মালিক তথা সর্পপ্রেমী অমিত শর্মা বলেন, একটা 18 টাকার ডাম্পার আমার ওষুধ দোকানে এসে ধাক্কা মারে সোজোরে, যার জন্য দোকানটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো বলবো যে গাড়িটা অনেক স্পিড ছিল, কারণ 11,000 ভোল্টের পোল, তার সঙ্গে একটা আম গাছকে ভেঙে আমার দোকানে ধাক্কা মারে। তো ধাক্কা মারার পর সেখানে পুরো ড্যামেজ হয়ে যায়। তার সঙ্গে আমার জিমেরও ক্ষতি হয়। পুলিশ প্রশাসন এসেছিলো, তারা গাড়িটা তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা বললাম যে মালিক এসে প্রথমে আমাদের ক্ষতিপূরণ দেবে, তারপর গাড়িটাকে ছাড়া হবে। তো তা সত্ত্বেও ওরা গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বললো যে হ্যাঁ থানাতে নিয়ে যাব। কিন্তু আমি একটা কথাই বললাম যে থানাতে নিয়ে গেলে কিন্তু আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়, কারণ আমি নিজে হ্যারাসমেন্ট হয়েছি 2-3 বার। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি 2-3 বার গেছি লোকের সাপোর্ট হয়ে কথা বলতে, সেখানে আমি অনেকবার হ্যারাসমেন্ট হয়েছি। তো তার জন্য আমি বললাম যে প্রথমে আমার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ আমি নেব, তারপরে আমি কিন্তু এটা গাড়িকে ছাড়বো, ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। তো আপাতত পুলিশ প্রশাসন চলে গেছে, গাড়ি চলে গেছে, তো আমার ক্ষতিপূরণ প্রথমে দেওয়া হবে, তারপরে আমি গাড়িটাকে ছাড়বো। এই ডাম্পারটা কি লোড ছিল এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ডাম্পারটা দুর্গাপুর থেকে আসছিল, হ্যাঁ যাচ্ছিল এইদিকে রানীগঞ্জ সাইডে। তো ডাম্পারের মধ্যে পাথর আছে, ফুল পাথর আছে, খুব স্পিড আসছিল, কারণ গোটাটাই ভেঙে গেছে এখানটা। তো বড় ক্ষতিপূরণ আমার খুব জলদি চাই, কারণ নতুন দোকান ওপেনিং করেছিলাম, অনেক টাকা খরচা হয়েছে, তার সঙ্গে সেই পুরো অংশটা ভেঙে গেছে। কেউ কি আহত হয়েছেন? না, আপাতত কেউ আহত হয়নি। আশা করি সকাল যদি হতো এটা, তাহলে কিন্তু অনেকজন হয়তো অনেকগুলো বিপদ হতে পারতো, অনেকজনের হয়তো মৃত্যু হতে পারতো, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কী অবস্থা। গাড়িটা কি চালক চালাচ্ছিলেন না? মহাতো হলো চালকই ছিল, কারণ যেহেতু রাতের বেলাতে হয়েছে, আমি যখন আসি তখন মোটামুটি একজন পালিয়ে গেছে, একজন ছিল মাত্র। কতটা ক্ষতি হয়েছে আপনার দোকানে এবং আপনার দোকানটা কিসের দোকান? আমার দোকানটা হচ্ছে ওষুধের দোকান, নতুন ওপেনিং করেছি, এই 2 মাস চলছে। মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা আপাতত ক্ষতি হয়েছে, কারণ সামনে যে স্ট্রাকচার তৈরি হয়েছে সবই ভেঙে গেছে পুরোটা। জিমেরও অনেক বড় ক্ষতি হয়েছে, জানি না, দেখলে বোঝা যাবে অনেকটা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রাজনগরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। ঘটনায় যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজনগর থানার অন্তর্গত ডাকবাংলোয় একটি বাড়িতে চলতি বছরের গত 31শে আগস্ট ভর দুপুরে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই বাড়িতে ওই সময় এক বৃদ্ধা মহিলা ছিলেন। তাকে বেঁধে রেখে বাড়িতে রাখা বেশ কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির কর্তা গাংমুড়ি জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজ লায়েক ও তার স্ত্রী রাজনগর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী মণ্ডল সেই সময় স্কুলে ছিলেন। বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিতের নির্দেশে তদন্ত শুরু করে রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ সহ রাজনগর থানার পুলিশ। প্রায় 3 মাস পর রাজনগর থানার পুলিশ এই চুরির কিনারা করতে সক্ষম হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের এই সাফল্যে রাজনগর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাড়ির মালিক মনোজ লায়েক। তিনি আরও জানান, আপনার বাড়িতে চুরি কখন হয়েছিল? আমাদের বাড়ির চুরিটা হয়েছিল ওই গত 31শে আগস্ট দুপুরবেলা করে, ওই 2টো নাগাদ ওই টাইপের। তারপরে আমি তো স্কুল থেকে যখন ফিরে এসে দেখলাম মাকে মারধর করেছে আর গয়নাগুলো সব নিয়ে চলে গেছে। তালা চাবি ভেঙে পড়ে
এরপর আমি পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ তৎক্ষণাৎ এসে হাজির হয়েছিলেন, প্রাথমিক তদন্ত শুরু করেছিলেন, এফআইআরও লজ করেছিলাম। তারপরে খবর নিতাম, পুলিশ আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছিলেন প্রথম থেকেই যে আসামিকে আমরা ধরবই। তবে আসামিরা আমি যতটুকু শুনতে পেয়েছিলাম যে ওনারা সব ফেরার সেই সময়। তো যাই হোক, রাজনগর থানার বড়বাবু ওসি শ্রী দেবাশিস পণ্ডিত মহাশয় এবং এই কেসের তদন্তকারী অফিসার অরিন্দম দেবনাথ মহাশয় যথেষ্ট তৎপরতার সাহায্যে এবং পাণ্ডিত্যের সাহায্যে অবশেষে একজন আসামিকে, মানে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গতকালই ওনাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। গতকাল সন্ধ্যের সময় আমাদের বাড়িতেও আনা হয়েছিল একটু ঘটনার পুনর্গঠন করার জন্য বা মাকে শনাক্তকরণের জন্য। সব ঠিকঠাক আছে, মা শনাক্ত করতে পেরেছেন। আর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন নিজের মুখেই সবার সামনে। তো আশা করছি আসামি এবং আরেকজন আসামিও ধরা পড়বে এবং এনারা যথাযোগ্য শাস্তি ভোগ করবে। এবং পুলিশ প্রশাসনের প্রতি আমরা তো খুবই খুশি। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। একদিনের শান্তিনিকেতন সফরে আজ বৃহস্পতিবার 14 ডিসেম্বর এসে পৌঁছালেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি দুপুরে শান্তিনিকেতনের রবীন্দ্র সংগ্রহশালা, রবীন্দ্র ভবন ও ঐতিহ্যবাহী ছাতিমতলা সহ উপাসনা গৃহ পরিদর্শন করেন। রাজভবনে একটি গেট করা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, সেই সম্পর্কিত একটি ফলক এদিন সাথে করে এনেছিলেন রাজ্যপাল। বিশ্বভারতী কর্তৃপক্ষকে সেই ফলকটি দেখানো হয়। ছাতিমতলায় রাজ্যপালকে অভ্যর্থনা জানায় পাঠভবনের পড়ুয়ারা। এরপর এদিন দুপুরে সৃজনী শিল্পগ্রামের লোক সংস্কৃতি মহোৎসবে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের পরিচালনায় গণেশ চরণী পুজো আজও মেলবন্ধন ঘটিয়ে চলেছে ময়রাদের মধ্যে। আনুমানিক 300 বছরের প্রাচীন এই পুজো। একসময় এই পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিত তাঁতিপাড়া হাটতলা, জাজ অতীত। মোদক সমাজ সূত্রে প্রকাশ, একসময় তাঁতিপাড়া হাটতলার হাটে প্রচুর গৌরাস্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিহার ও ঝাড়খণ্ড থেকে সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো গুড় ব্যবসায়ীদের কাছ থেকে। সেই সঞ্চিত গুড় বিক্রি করে এবং কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশ চরণী পুজোর সূচনা হয়। প্রয়াত কেদাররুচ এই পুজোর সূচনা করেন বলে জনশ্রুতি আছে। এই পুজোর বিশেষত্ব হচ্ছে গণেশ চরণী পুজোর দিন প্রতিটি ময়রা পরিবারের খাবারের মেনুতে পুঁটি মাছ এবং বরবটি কলাই রাখতে হয়। বর্তমানে এই গণেশ চরণী পুজোয় আগের মতো আরম্ভ না থাকলেও ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হন ময়রাদের কুলদেবী গণেশ চরণী। এদিন মোদক সমাজের সদস্য অমিতলাল দে জানান, এই গণেশ চরণী পুজো 300 বছরের পুরাতন এবং এটা মোদক সমাজের পুজো। আগে এই পুজো খুব সরম্বর ইয়েতে পালিত হতো, কিন্তু এখন মোটামুটিভাবে পুজোটা হয়ে আসছে। আর এই পুজোর বিশেষত্ব হলো এই পুজোতে প্রত্যেক বাড়িতে, ময়রা বাড়িতে বরবটি পাওয়ায় এবং পুঁটি মাছ, এইটা বিশেষত্ব। কিন্তু এইবারে বৃহস্পতিবার পরের জন্য অনেকে পুঁটি মাছটা ব্যবহার করছে না, বরবটি ইয়েটা রুটিটা চলে যাচ্ছে। সমাজে প্রায় 100 ঘর ময়রাদের ঘর আছে এবং তারা সকলে মিলিয়ে এই পুজোতে উপস্থিত থেকে পুজো করে। সোমনাথের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।